আজকের আমাদের টপিকসটা হলো বঙ্গে পালাবদল, সতর্ক ঢাকা। তার মানে এতদিন পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের ক্ষমতা ছিল। এই 2026 সালে বিধানসভার ভোটে পশ্চিমবঙ্গের থেকে তৃণমূল একদম ধুয়ে মুছে চলে গেছে এবং বিজেপি সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে। ভারতবর্ষের ম্যাপ এটা, এই অংশটা পুরো পশ্চিমবঙ্গ। তো এখানটায় বিজেপি সরকারের মানে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বাংলাদেশের নাওয়া খাওয়া ঘুম এক প্রকার উড়ে গেছে। তাদের সংসদে এই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, রাষ্ট্রবাদী সরকার আসার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশে তার একটা ব্যাপক প্রভাব পড়েছে। এতদিন ধরে যখন তৃণমূল সরকার বাংলাদেশের ক্ষমতায় ছিল সেরকম প্রভাব বাংলাদেশের পড়েনি, কারণ বাংলাদেশের সঙ্গে এক প্রকার মিউচুয়ালভাবে এই সরকার প্রতিষ্ঠিত ছিল বলে নানা মাধ্যম থেকে জানা যায়। তো এবার কি কি বিষয়ে বাংলাদেশের ঘুম কেড়ে নিয়েছে এই বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসা, সেই নিয়ে একটু আলাপ আলোচনা করা যাক। তো অতি সম্প্রতি দেখা যাবে যে সেন্ট্রাল থেকে মানে হাই কমিশনার হিসাবে দিল্লি থেকে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের ফরেন মিনিস্টার হিসেবে মানে বাংলাদেশের সঙ্গে ভারতের বৈদেশিক যে কূটনীতির সম্পর্ক, তার জন্য দীনেশ ত্রিপাঠীকে কিন্তু ঢাকা পাঠানো হয়েছে বা ঢাকায় তাকে পোস্টিং করা হয়েছে, যে বাংলাদেশের সঙ্গে ভারতের যাবতীয় কূটনৈতিক আদান প্রদান মানে ফরেন সার্ভিসে দীনেশ ত্রিবেদী আছে, যে কিনা একদম বিজেপি সরকারের কাছের লোক। তো এক্ষেত্রে বাংলাদেশের চাপের বিষয় আরও কি কি বিষয় বাংলাদেশের ঘুম উড়ে যাবে বা ঘুম উড়ে গেছে দেখা যায়। তিস্তা চুক্তি, তিস্তা চুক্তিটা ভারতবর্ষের উত্তরের রাজ্য সিকিম থেকে এই তিস্তা নদী উৎপত্তি লাভ করে পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে শিলিগুড়ির মধ্য দিয়ে বাংলাদেশে এখানে নীলফামারী যে অঞ্চল, বাংলাদেশের এখানটায় নীলফামারী অঞ্চলের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং সেটা পরবর্তীকালে যমুনা নদী মানে বাংলাদেশে যে ব্রহ্মপুত্র নদ গেছে সেই ব্রহ্মপুত্র নদে মিশে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তো এই যে তিস্তা নদীটা, এই তিস্তা নদীর জল বাংলাদেশের প্রচুর কাজে লাগে। তিস্তা নদী থেকে বয়ে যাওয়া জল দেখা যায় যে ভারতের সঙ্গে যে একটা 1983 সালের একটা মৌখিকভাবে অলিখিত যে চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী 37% জল বাংলাদেশ পাবে এবং বাদবাকিটা ইন্ডিয়ার কাছে থাকবে। মৌখিকভাবে, কোনো লিখিত না, কোনো ইন্টারন্যাশনাল চুক্তিও না। কিন্তু বাংলাদেশে কিছুদিন আগে যে পালাবদল হলো, সেই পালাবদলের প্রেক্ষিতে বাংলাদেশ থেকে যে উড়ো উড়ো খবর ভেসে এসছে যে ভারত বিরোধী দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা যে স্লোগান, বিজেপি সরকারকে তারা এক প্রকার সহ্যই করতে পারে না। তো সেই যে বিজেপি সরকার এখন বাংলায় ক্ষমতায় এসছে এবং এই তিস্তা তারা পশ্চিমবাংলার পর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, এই তিস্তা চুক্তি নিয়ে কিন্তু একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের কাছে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার সঙ্গেই এই তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে বিজেপি সরকার আলাপ আলোচনা করতে চেয়েছিল, কিন্তু সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয়া, সে কিন্তু পশ্চিমবঙ্গের জনসাধারণের জন্য বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তিতে কখনো যায়নি বা বসেনি বা করতে দেয়নি। কিন্তু এখন যে ডাবল ইঞ্জিন সরকার এসছে, সে আসার পরে এই তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশের সঙ্গে আলাপ আলোচনা হবে কিংবা তাদের সঙ্গে জল বন্টন হবে। কিন্তু বাংলাদেশের যা ঔদ্ধত্য দিন দিন বেড়েই যাচ্ছে বা বেড়ে গেছে, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই বিজেপি সরকার কত দূর কী করবে সেটা সামনেই দেখার বিষয়। এই তিস্তার পরে নির্ভর করে বাংলাদেশের প্রায় 70% মানুষ মানে এই তিস্তার অববাহিকা অঞ্চলে বাংলাদেশের যত জনসাধারণ আছে তার মধ্যে 70% মানুষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তিস্তা নদীর পর থেকেই তাদের জীবিকাটা আসে, খাওয়া দাওয়া চলে। এবং এই তিস্তা নদীর পরে বেশ করে বাংলাদেশের 7 মিলিয়ন মানুষ, 1 মিলিয়ন সমান 10 লক্ষ মানে 7 মিলিয়ন মানে 70 লক্ষ মানুষ প্রায় এই তিস্তা নদীর পরে কিন্তু নির্ভরশীল। আরও সম্প্রতি কি দেখা যাচ্ছে যে তারেক রহমান সরকার বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, সে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে এই তিস্তা মহাপ্রকল্প একটা চুক্তি কিন্তু তারা সই করতে চলেছে বা তাদের আলাপ আলোচনা হয়েছে। বাংলাদেশের তিস্তার প্রজেক্ট চীনের সঙ্গে, যেটা কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অফ তিস্তা রিভার প্রজেক্ট, এই একটা প্রজেক্টের মধ্যে কিন্তু চীনের সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত হয়েছে, মানে তারা তিস্তার উন্নতির জন্য এই প্রজেক্টটা কার্যকর করতে চলেছে।
সে এই প্রেক্ষিতে দাঁড়িয়ে দেখা যাবে যে ভারতের সঙ্গে চীনের কিন্তু একটা টানাপোড়েন উত্তেজনা থাকে সবসময়। তো ভারতবর্ষ থেকে তিস্তা নদীর উৎপত্তি, যেটা বাংলাদেশে গেছে, সেখানে চীন প্রবেশ করে গেছে, সেটা কিন্তু ভারত সরকার কিংবা বিজেপি গভর্নমেন্ট কিন্তু ভালো চোখে কখনোই দেখছে না। এবং তাদের বিদেশমন্ত্রী খলিলুর রহমানকে এই বিষয়ে ভারত থেকে প্রশ্ন করা হলে কিন্তু খলিলুর রহমান তেমন কোনো উত্তরই দেয়নি। তার উত্তরে কি জানা গেছে, তিস্তা সহ যে 54টা নদীর সঙ্গে বাংলাদেশের জল বন্টন চুক্তি হয়, সেই চুক্তি অনুযায়ী, সেই সব নদী অনুযায়ী ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক আছে, সেই সম্পর্ক অনুযায়ী কথাবার্তা এগোবে। বাংলাদেশ একটা সার্বভৌম দেশ হিসাবে চীনের সঙ্গে তিস্তা প্রজেক্ট উন্নতি করার জন্য তারা কি চুক্তি করেছে, সেই বিষয়ে ভারতকে তারা জানাতে বাধ্য না। তো এরকম যদি কথাবার্তা হয়, তো ভারতবর্ষ কিন্তু বাংলাদেশকে সোজা আঙুলে কিন্তু ঘি তুলতে দেবে না। সেই অর্থে বাংলাদেশের জনসাধারণের পরে কিন্তু একটা ব্যাপক প্রভাব আসবে, বাংলাদেশের কৃষির পরে একটা বিরাট প্রভাব আসবে, বাংলাদেশের মৎস্যজীবীদের পরে বিরাট প্রভাব আসবে। সে বিষয়ে কিন্তু বাংলাদেশ অলরেডি টের পেয়ে গেছে। দ্বিতীয়টা আরও কি দেখা যায়, যে পুশব্যাক যে নীতিটা বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য বারবার নানা স্টেজে যে এনআরসিটা করলো, তাতে প্রচুর পরিমাণে লোক বাদ গেছে। এবং বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে এই দেশে, এই পশ্চিমবাংলায় এসে বসবাস করছে, তাদের কিন্তু আইনিভাবে বাংলাদেশে আবার পুশব্যাক করা হবে, মানে তাদের আবার পাঠিয়ে দেওয়া হবে। এই জন্য কিন্তু বিজেপি সরকার নানা স্টেজে নানা সভায় কিন্তু ভাষণ দিয়েছে ভোটে জেতার আগে। আজকে দাঁড়িয়ে দেখা যাবে কি, গতকালই আমাদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সাল যেটা বলেছেন যে অবৈধভাবে ভারতে বসবাসকারী প্রতিটা বিদেশি নাগরিককে কিন্তু অতি শীঘ্রই, অতি দ্রুত আইনের মাধ্যমে তাদের নিজের দেশে প্রত্যাবর্তন করা হবে। তো এই নিয়ে বাংলাদেশ থেকে কি প্রতিধ্বনি এসছে, খলিলুর রহমান উত্তর করেছে যে বাংলাদেশও এই বিষয়টি কড়াভাবে দেখবে। তো ভারতবর্ষের সঙ্গে কিন্তু বাংলাদেশের এই যে তোমার অনুপ্রবেশকারী যে সংকটটা, এই সংকটটা নিয়ে কিন্তু একটা ঝামেলা ক্রিয়েট হবে। এবং ভারত সরকার কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ, যারাই অনুপ্রবেশকারী তাদেরই কিন্তু চিহ্নিত করে ট্যাগ করে করে কিন্তু বাংলাদেশে পুশব্যাক করা হবে। তার জন্য প্রচুর পরিমাণে লোক, কত হতে পারে ঠিক নেই, কিন্তু প্রচুর লোক যাবে। সে বাংলার প্রতিটা মানুষই জানে কি পরিস্থিতি, বঙ্গের কী হারে অনুপ্রবেশকারী এই দেশে এসে বসে আছে। তো বাংলাদেশে কিন্তু তাদের পুশব্যাক করা হবে। তো এই বিষয়ের পরেও কিন্তু বাংলাদেশ প্রচণ্ড চাপে আছে। তাদের নানা রাজনৈতিক নেতা কিন্তু এখানে সেখানে বাংলাদেশ, মানে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার সঙ্গে সঙ্গে কিন্তু আতঙ্কিত হয়ে নানা জায়গায় নানা উক্তি তারা অলরেডি করছে বা করা শুরু করে দিয়েছে এই বিজেপি সরকারের বিরুদ্ধে। আরও কি দেখা যাবে, যে চোরাচালান ফেন্সিং। তো পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় 2000-2500 কিলোমিটারের তার কাটা বা বেড়ার জায়গা। তার ভিতরে দেখা যাবে যে 1983 কিলোমিটার, তার ভিতর দেখা যাবে কি 569 কিলোমিটার জায়গায় এখনও ফেন্সিং পড়েনি। তো বিজেপি সরকার, পশ্চিমবঙ্গ সরকারের প্রধান মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকবারই চিঠি লেগেছে বা বলেছে এই জায়গাগুলোকে অধিগ্রহণ করে সেন্ট্রালের কাছে দিতে, যে ওই অঞ্চল দিয়ে ফেন্সিং মানে তার কাটা দেওয়া হবে বা বেড়া দেওয়া হবে। কিন্তু সেই সব বিষয়ে কখনোই কোনোদিনই মমতা বন্দ্যোপাধ্যায় কর্ণপাতই করেনি। এবং সেই জায়গাগুলো সব দিনই খোলা ছিল এবং সেখান দিয়ে অবাধে মানুষ ভারতবর্ষে প্রবেশ করেছে। কিছু কিছু মানুষ, যেমন দেখা যায় শেখ শাহজাহানের মতো যে সকল মানুষগুলো, এরকম দাদা গোছের মানুষদের হাত ধরে কিন্তু এই সব জায়গা দিয়ে প্রচুর আর্থিক লেনদেন অবৈধভাবে কিন্তু বাংলাদেশের সঙ্গে হয়েছে। প্রচুর বাংলাদেশ থেকে রোহিঙ্গা সম্প্রদায়ের লোক বা তার পাশাপাশি সাধারণ লোকও কিন্তু ভারতবর্ষে এসে এখানে সেখানে বস্তি আকারে ছিল। এনআরসির সময় দেখা গেছে যে সেখান নানা জায়গায় থেকে কিন্তু মানুষ উচ্ছেদ হয়ে গেছে, দিনের দিনই গ্রাম খালি হয়ে গেছে, এরকম অনেক দেখা গেছে। এখনও কিন্তু পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী ঢুকে আছে, তাদের কিন্তু সব পাঠানো ওই দেশে। এবং ওই অঞ্চলগুলোয় কিন্তু এখন নতুন করে ফেন্সিং দেওয়া হবে বা তার কাটা দেওয়া হবে, যার ফলে বাংলাদেশের সেই সব চোরাচালান বা ইন্ডিয়া থেকে বাংলাদেশের যেসব জিনিস যেত গোপনে বা আসতো, সেসব সব প্রকার বন্ধ হয়ে যাবে। তা নিয়েও কিন্তু বাংলাদেশের সরকার একটা সংকটে আছে, চাপে আছে। আরও কি দেখা যায় যে এরই ভিতরে যে উক্তিগুলো আসে, তার ভিতরে একজন বাংলাদেশের যে ডিপ্লোম্যাটিক লোক এম হুমায়ুন কবির, সে কি উক্তি করেছেন,
যে কোনো একটা সরকার ক্ষমতায় আসার আগে তারা নানা স্টেজে নানা রকমের ভাষণ দেয়, বিরোধী ভাষণ, কিন্তু তারা ক্ষমতায় আসার পরে কিন্তু একটা সমতল প্রবাহে তাদের চলতে হয় তখন, আর সেই সব কথাগুলো নিয়ে তারা কিন্তু সেই সব আঁকড়ে চলে না। কিন্তু বিজেপি যে সকল কথাগুলো বা যেসব প্রতিশ্রুতিগুলো কিন্তু ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের মানুষকে দিয়েছে তা কিন্তু তারা করেই দেখাবে। এবং বাংলাদেশের সঙ্গে যে আমাদের একটা চাপা উত্তেজনা আছে, সেই উত্তেজনায় কিন্তু আস্তে আস্তে ভারতবর্ষ নানা খাতে তাদের কিন্তু নানাভাবে প্রেশার ক্রিয়েট করবে। এর ফলে কিন্তু বাংলাদেশ কিছুটা হলেও চাপে পড়বে। এবং বর্তমানে বাংলাদেশ আরও যে অস্ত্রশস্ত্র তাদের ভাড়ারে জড়ো করছে, নানা রকমের র্যাডার ফ্রান্স থেকে কিনছে, নানা ফাইটার জেট চীন থেকে কিনছে, এতে কিন্তু ভারতবর্ষ বাংলাদেশকে একেবারেই সুনজরে দেখছে না। নানা রকম কৌশল কিন্তু ভারতবর্ষ সাজাচ্ছে, যা বাংলাদেশের কিন্তু সেসবের ফল ভোগ করতে হবে সামনের দিনে। থ্যাংক ইউ।